কখনো ভেবে দেখেছেন যে বন্ধুদের সাথে আপনি একসাথে একই ক্লাসরুম শেয়ার করে নিতেন, একসাথে টেবিল চেয়ার শেয়ার করে নিতেন, সেই বন্ধুরা আপনাকে ছেড়ে আজ কেন ভিন রাজ্যে? কেন বাঙালি ছেলেমেয়েরা আজ নিজের বাংলাকে না বেছে নিয়ে বেছে নেয় গুজরাট, মহারাষ্ট্র, পুনে, কেরালার মতো শহরগুলোকে? আর যারা একটু সাহস করে এ রাজ্যে সার্ভাইভ করার চেষ্টা করে, এ রাজ্যে বেঁচে থাকার স্বপ্ন দেখে, তাদেরকে বোঝানো হয়, তাদেরকে স্বপ্ন দেখানো হয় চা কেটলি নিয়ে কিংবা ঘুগনি বেচে কোটিপতি হওয়ার। একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, এ তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না। পশ্চিমবঙ্গে বিএসসি এমএসসি করা ডিগ্রির ছেলেমেয়েরা, এমনকি গবেষকরা, তারা চাকরির খোঁজে ডোমের কাজের জন্য দরখাস্ত করে ফেলে। বিগত 1-2 বছরে আপনারা যদি সোশ্যাল মিডিয়া লক্ষ্য করেন, আপনারা দেখবেন এই জেনারেশনের একটা বড় অংশ হাতে মোবাইল নিয়ে রোজ সকালে বেরিয়ে পড়ে দুটো পয়সার আশায়। কখনো শিয়ালদাতে রাজুদার পরোটা কিংবা ঝরে পড়া বিরিয়ানি থেকে লোকাল এসি ট্রেনের ব্লক করতে তাদেরকে রাস্তায় দেখা যায়। শিক্ষার এমন বেহাল দশা যে দেশ কবে স্বাধীন হয়েছিল তা নিয়ে খুদে ছেলে মেয়েদের জিজ্ঞেস করলে তাদের মুখ থেকে এই উত্তর পাওয়া যায়। বর্তমান প্রধানমন্ত্রী কে? মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের দিনটা কি কিসের দিন? ঘুরতে যাওয়া, লাইন মারার দিন, প্রেম ভালোবাসা করার দিন। চোখের সামনে ঘটতে থাকা শিক্ষার এই হাল দুর্নীতি দেখে পড়াশুনো, ডিগ্রি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে একটা জেনারেশনের বড় অংশ। আর যারা একটু কষ্ট করে পড়াশুনো করে ডিগ্রি অর্জন করছে, তারা কখনো রাস্তায় গড়াগড়ি খায় একটা চাকরির জন্য। যোগ্য টিচাররা তাদেরকে দিনের পর দিন রাস্তায় পড়ে থাকতে হয়। বৃষ্টি ঝড় উপেক্ষা করে ছেলে মেয়েদের দিনের পর দিন ধর্মতলায় বসতে হয়, আন্দোলন করতে হয় একটা চাকরির জন্য। যে চাকরিটা তাদের ন্যায্য, তাদের প্রাপ্য, সেই চাকরির জন্য দিনের পর দিন হন্যে হয়ে রাস্তায় ঘুরতে হয়। স্বাধীনতার সময় যে রাজ্য দেশের 40% জিডিপিতে কন্ট্রিবিউট করত, সেই রাজ্য আজ কি করে একটা যুব সমাজের জন্য শ্মশান হয়ে উঠছে, বুঝবো সবটা। নমস্কার, আমি অনুভব মাইতি। ভারতের প্রথম মডার্ন ইউনিভার্সিটি দ্য ক্যালকাটা ইউনিভার্সিটি প্রথম গড়ে ওঠে এ বাংলায় 1857 সালে। তা সত্ত্বেই এমন একটা রাজ্যে শিক্ষার এমন বেহাল দশা যে 8200-র উপরে স্কুলকে বন্ধ করে দেওয়া হয়। দিনের পর দিন এ রাজ্যে ড্রপ আউটের সংখ্যা বেড়ে চলেছে। শিক্ষক আছে তো ছাত্র নেই, ছাত্র থাকলে মিড ডে মিলে বরাদ্দ টাকা নেই, কিংবা কোনো কোনো স্কুলে বরাদ্দ টাকাটুকু থাকলে স্কুলের ছাদ ভেঙে পড়ে ছাত্রছাত্রীদের মাথায়। সুন্দর স্কুল হচ্ছে, সব বাচ্চারা সুন্দর পড়াশোনা করছে, এমনি সব ঠিক আছে, একটু টেবিল চেয়ার নেই, মেঝেতে বসে আছে কয়েকটা ক্লাস, সেটা একটু দরকার। আর একটা দুটো ঘর হলে আরো ভালো হয়, কারণ একটা দুটো ঘর বন্ধ করে দিয়েছে, ওপরে তোমার চাং খুলে, চাংই তো বলো, চাই 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 ভেঙে পড়তে পারে বাচ্চাদের মাথার উপরে। শিক্ষায় এমন বেহাল দশা থাকলেও 2011 সালের পরে ক্ষমতায় আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় 2018 সালের দিকে ক্লাব, পুজো, অনুদান ইত্যাদির পেছনে দেদার খরচ করেছেন। একদিকে যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো বন্ধ হতে চলেছে, অন্যদিকে দেদার বাড়ছে পুজোর অনুদানের সংখ্যা, ক্লাবের সংখ্যা। 2018 সালে যে ক্লাবের সংখ্যা ছিল প্রায় 28,000, তা 2025 সালে দাঁড়িয়ে বেড়ে হয়েছে প্রায় 45,000-এর উপরে। 2018 সালে যেসব ক্লাবের অনুদানের সংখ্যা ছিল 10,000 টাকা, তা আজ এসে দাঁড়িয়েছে 1,10,000 টাকা। এবার আপনাদের জন্য 10,000 টাকাটা বাড়িয়ে 25,000 টাকা পর্যন্ত করছে। এবারে রাজ্য সরকার আপনাদের 50,000 টাকা করে দেবে প্রত্যেকটা পুজো কমিটিকে। এবারে আমরা আমাদের কষ্ট থাকা সত্ত্বেও 50,000 টাকাটা 60,000 টাকা করে দিলাম। 60,000 টাকা বাড়িয়ে 70,000 টাকা করলাম। এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম, 1,10,000। একদিকে ক্লাবের সংখ্যা বাড়ছে, অনুদান বাড়ছে, আরেকদিকে স্কুলের বরাদ্দ টাকা, মিড ডে মিলের টাকা কিংবা ছাত্রছাত্রীদের সংখ্যা কমতে আছে। 2023-24 সালের রিপোর্ট দেখলে বোঝা যায় 100 জনের মধ্যে প্রায় 21 জন ছেলে আর 100 জনের মধ্যে প্রায় 16 জন মেয়ে তারা স্কুলে একবার ভর্তি হওয়ার পরে আর যে কোনো কারণে হোক স্কুলের মুখ দেখেনি। একটা যুব সমাজকে বারবার বুঝিয়ে দেওয়া হচ্ছে তোমার যোগ্যতা, তোমার পড়াশুনো, তোমার ডিগ্রি, তার কোনো দাম নেই। তুমি বরং খেলামেলা উৎসবে মেতে থাকো। তুমি এ রাজ্যে চাকরি পাবে কি না তা তোমার যোগ্যতা ঠিক করে দেবে না, তা তোমার ডিগ্রি ঠিক করে দেবে না। তুমি শাসক দলের হয়ে কাঁধে ঝান্ডাটা বইতে পারছো কিনা
তা ঠিক করে দেবে তুমি এই রাজ্যে সার্ভাইভ করতে পারবে কিনা। আমি বলেছিলাম তৃণমূলের চাকরি হবে, কর্মী সভায় আমার ছেলে মেয়েদের তো আমি কি বলবো? আমি বলবো সিপিএম এর ছেলে মেয়ের চাকরি হবে, বিজেপির ছেলে মেয়ের চাকরি হবে। একপাশে যখন দেখছি 26,000 শিক্ষক শিক্ষিকা, গ্রুপ ডি স্টাফ, তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তাদের জীবনের একটা বড় সময় তাদের জীবন থেকে কেড়ে নেওয়া হলো, যা আর হয়তো কখনো আমরা ফিরিয়ে দিতে পারবো না। তাদেরকে আজ ক্লাসরুমে না থেকে রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে, কিংবা দিনের পর দিন আইসিডিএস কর্মী থেকে টেটের শিক্ষার্থীরা তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে, আন্দোলন করছে, ধর্ণা দিচ্ছে, তখন এটাও হয়তো রাজ্য সরকারের জন্য কম ছিল না। আমরা দেখলাম ক্লাস 12-এর ছাত্রছাত্রী, তাদের ভবিষ্যৎকে কিভাবে আস্তে আস্তে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ভাবুন তো, যে ছেলেমেয়েরা 12 ঘন্টা 13 ঘন্টা সারাদিন পড়াশুনো করলো, তারা একটা সিকিওর ভবিষ্যতের স্বপ্ন দেখলো, তারা ভাবলো একটা ভালো সিট পাবে, একটা ভালো কলেজ পাবে, কিন্তু দিনের পর দিন সেই স্বপ্নগুলোকে চুরমার করে দিলেন এই রাজ্য সরকার। তাদের এই স্বপ্নগুলো এখন আটকে আছে কোর্টের কাগজে, কিংবা আরেকটু স্পষ্ট করে বললে রাজনৈতিক টানাপোড়েনে। একটা রাজ্য সরকার ঠিক কতটা শিক্ষা বিরোধী হলে ছেলে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে। আমি জানি অনেক ছেলেমেয়েরা যারা এই ভিডিও দেখছে, তারা এখন একটা আতঙ্কের মধ্যে আছে, একটা সংশয়ের মধ্যে আছে, কবে এই রেজাল্ট বেরোবে, কবে বেরোবে না। কিন্তু আমি তাদের রেকমেন্ড করব এই সময়টাকে কাটানোর জন্য যদি আমরা একটা প্রফেশনাল কোর্স করতে পারি, যদি 2 দিন এই কোর্সের পেছনে আমরা দিতে পারি, তাহলে হয়তো আমরা আমাদের প্রফেশনাল কেরিয়ারকে আরও একটা স্টেপ এগিয়ে নিয়ে যেতে পারবো। থ্যাঙ্কস টু আজকের ভিডিওর পার্টনার আউটস্কিল, ওয়ার্ল্ডের প্রথম রিনাউন্ড এআই এডুকেশনাল প্ল্যাটফর্ম, যার পেছনে এআই ইনভেস্টার্স, এমনকি রিনাউন্ড এআই ফাউন্ডার্স এদের ব্যাকিং আছে। এই কোর্সের 2 দিনের প্রোগ্রামে আপনারা 16 ঘন্টার লাইভ এআই ট্রেনিং ক্লাসেস পাবেন, যা আগামী সপ্তাহে শুরু হচ্ছে শনিবার এবং রবিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা। প্রায় 10,000 টাকার কোর্স শুধু আমার অডিয়েন্সের জন্য অ্যাবসলিউটলি ফ্রি। ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে আপনারা যান এবং বিনামূল্যে আপনারা আপনাদের কেরিয়ারকে আরেকটা স্টেপ এগিয়ে নিয়ে যান। এখানে প্রায় 20টারও বেশি এআই টুলস পাওয়া যাবে। এখানে আপনারা প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতে পারবেন, যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এখন এআই বিজনেসে, এআই ওয়ার্ল্ডে একটা নতুন কেরিয়ার হতে চলেছে। ডাটা অ্যানালিসিস কিংবা বিভিন্ন টুল তৈরি করা, এআই এর সাহায্যে এক্সেল কিংবা প্রফেশনাল প্রেজেন্টেশন এফার্টলেসলি কিভাবে তৈরি করা যায় তা শেখানো হয় এই কোর্সে। এর সাথে আছেই এআই এজেন্ট কিভাবে ডেভেলপ করা যায়, যা আপনার সময়কে তো বাঁচাবেই, এমনকি আপনার কাজকে এফার্টলেসলি ইজি করে দেবে। এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে এআই আগামী দিনে কি ভবিষ্যৎ আমাদের জন্য আনতে চলেছে। তাই প্রফেশনালস, নন প্রফেশনালস, টেক, নন টেক, সেলসম্যান, এইচআর এক্সিকিউটিভ প্রত্যেকে যদি এই কোর্সটা করতে পারে, আমরা হয়তো এই ফাস্টার ওয়ার্ল্ডের সাথে একটু পা মেলাতে পারবো। 40টা দেশ থেকে প্রায় 1 লক্ষেরও বেশি মানুষ এই কোর্সটা করছে, তাই আপনারাও আউটস্কিলের সাথে যুক্ত হন। এই এআই ট্রেনিং প্রত্যেককে করা উচিত, এবং আমি নিজে আমার টিমকে নিয়ে এই কোর্সটা করব, এবং স্লটস খুব তাড়াতাড়ি বুক হচ্ছে, তাই আপনারা যতটা সম্ভব তাড়াতাড়ি আপনারা লিঙ্কে যান, আপনারা আপনাদের স্লটটা বুক করুন। এছাড়া আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন সমস্ত রকমের নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রথম ডেমো ক্লাস ফ্রাইডে 7টার সময় শুরু হবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে রেজাল্টটা 6 তারিখ বেরোনোর কথা ছিল, তা আজ অবধি কেন বেরোলো না তা নিয়ে একটাও টু শব্দ নেই এ রাজ্য সরকারের। শিক্ষামন্ত্রী ব্যস্ত শুটিংয়ে, তিনি দিনের পর দিন তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তিনি কোন সিনেমা করছেন তার আপডেট দিতে থাকেন, কিন্তু ছেলে মেয়েদের রেজাল্ট কবে বেরাবে তা নিয়ে তার কোনো চিন্তা নেই, তার কোনো মাথা ব্যথা নেই। এমনকি ছেলেমেয়েরা রাস্তায় নেমে প্রতিবাদ করলে, আন্দোলন করলে তাদের পেছনে পুলিশকে লেলিয়ে দেওয়া হয়, তাদেরকে মারধর করা হয়। এক একটা সোনালী দিন ক্লাস 12 পাস এইসব ছেলে মেয়েদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, সরকার কেড়ে নিতে চাইছে। তার পেছনেও একটা বড় কারণ আছে, তা একটু পরে বিস্তারিত আলোচনা করব। তবে যেসব বাবা মারা একটু ফিনান্সিয়ালি অ্যাফোর্ড করতে পারে, তারা তাদের ছেলে মেয়েকে বাইরের রাজ্যে পাঠিয়ে দিচ্ছে। তারা অপেক্ষা করছে না কবে রাজ্য সরকার তারা তাদের রেজাল্ট প্রকাশ করবে। এই সব সোনালী দিনগুলো যেন ছেলে মেয়েদের জীবন থেকে না চলে যায়। যেসব মধ্যবিত্ত পরিবারের বাবা মা কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাবা মারা, তারা কেউ 10 লাখ, কেউ 12 লাখ, কেউ 15 লাখ, এমনকি 20 লাখ অবধি টাকা খরচ করে ছেলে মেয়েকে ভিন রাজ্যে পাঠিয়ে দিচ্ছে, ভিন রাজ্যের কলেজে অ্যাডমিশন করাচ্ছে। সেখানে আমাদের রাজ্যে যাদবপুর ইউনিভার্সিটি কিংবা প্রেসিডেন্সির মতো কলেজে কোটার কারণে, যে কেসটা কোর্টে এখন চলছে তার কারণে দিনের পর দিন অ্যাডমিশন হচ্ছে না। এআইসিটি, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেক এডুকেশন, তারা জানিয়েছে 15ই সেপ্টেম্বরের মধ্যে সমস্ত রকমের অ্যাডমিশন কমপ্লিট করতে হবে।
আজ আমরা প্রায় সেপ্টেম্বরের মুখে ঢুকবো, আর 15 দিনের মধ্যে কবে রেজাল্ট বেরাবে, কবে কাউন্সিল হবে, কবে অ্যাডমিশন হবে তা কেউ জানে না, এবং এটা যে আদৌ সম্ভব নয় তা ছেলেমেয়েরা ভালো করে বুঝতে পারছে। এর ফলে ছেলেমেয়েদের মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, যেখানে ওর ক্লাসে পাশে বসে থাকা বন্ধুটা তারা একটু হয়তো ফিনান্সিয়ালি স্টেবল বলে বাইরের রাজ্যে গিয়ে পড়াশোনা করতে পারছে, আর গরিব ছেলে মেয়েটা এ রাজ্যে অপেক্ষা করছে রাজ্য সরকার কবে, এবং আদৌ ওরা করবে কিনা জানা নেই, এই ফলটাকে কবে প্রকাশ করবে। রাজ্যে যে শুধু জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের রেজাল্ট আসা বাকি তা নয়, এর সাথে সাথে জেন পাস, জেক্সপো, পাবডেটের মতো পরীক্ষাগুলোরও রেজাল্ট আসার অপেক্ষায় ছাত্রছাত্রীরা দিন গুনছে। রাজ্যে জেনারেল ডিগ্রির কলেজগুলোর ভর্তি প্রক্রিয়া এখনো বন্ধ, এর সাথে বন্ধ MBBS, BDS এর মতো কোর্সগুলোর ভর্তি প্রক্রিয়াও। বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্টেট ফান্ডেড যে PhD ফেলোশিপ হয় তাও হঠাৎ করে বিনা নোটিশে বন্ধ করে দিল এই রাজ্য সরকার। অর্থাৎ আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি নার্স হন, আপনি পলিটেকনিকের কোনো স্টুডেন্ট হন, প্রত্যেকের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিচ্ছে একটা রাজ্য সরকার, একটাই নাম মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন হচ্ছে কেন একটা প্রজন্মকে অশিক্ষিত রাখলে সবচেয়ে বেশি খুশি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়? একটা ভবিষ্যৎকে যদি অশিক্ষায় না ডুবিয়ে রাখা যায় তাহলে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা কে বইবে তা নিয়ে খুব চিন্তায় থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজে কলেজে দেখা যায় যে সব ছেলেমেয়েরা দিনের পর দিন ক্লাস করে না, ইউনিয়নে সারাদিন বসে থাকে, লবিবাজি করে, আড্ডা করে, তারাই দিনের শেষে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা নিয়ে ঘোরে। দুর্গাপুজোর জন্য অনুদান আছে, এমনকি পরিযায়ী শ্রমিককে এ রাজ্যে ফিরিয়ে আনার জন্য 5,000 টাকা ওনাদেরকে দেওয়া হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ঘোষণা করতে পারেন, কিন্তু উনি ঘোষণা করতে পারেন না কেন দিনের পর দিন এই সব ছেলে মেয়েদের পরীক্ষার রেজাল্ট আজও বেরোচ্ছে না। এর যুক্তি দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ওবিসির কারণে সুপ্রিম কোর্ট নাকি এবং হাইকোর্ট একসাথে মিলে এই রেজাল্টটা আদালত থেকে আটকে রাখা হচ্ছে, কিন্তু সত্যি কি তাই? কি এই ওবিসি কেস আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। 2010 সাল, তখন সিপিএম এর আমলে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন মুখ্যমন্ত্রী। 66টি ওবিসি ক্লাস তখন আইডেন্টিফাইড ছিল যাদেরকে এই কোটা দেওয়া হতো, কিন্তু রঙ্গনাথ মিশ্র কমিশন বলে 2007 সালে একটি কমিশন তাদের রেকমেন্ডেশনে জানায় যে আরো মুসলিম মানুষকে, আরো অনেক ব্যাকওয়ার্ড মানুষকে সামনের সারিতে তুলে আনতে হবে, তাদেরকে ওবিসি কোটার মধ্যে আনতে হবে। যে ওবিসি কোটা আগে ছিল 7%, রঙ্গনাথ মিশ্র কমিশন তাদের রেকমেন্ডেশনে জানায় তা আরো 10% বাড়াতে হবে। এরকম একটা রেকমেন্ডেশন আসার পরে বুদ্ধদেব ভট্টাচার্য এবং আরো সাথে অনেকগুলো রাজ্য যেমন অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ সবাই মিলে তারা এই রেকমেন্ডেশনকে লাগু করার চেষ্টা করে। তখনও কিন্তু এই রেকমেন্ডেশনটা আইনি একটা পর্যায়ে আসেনি, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য সমস্ত আইনি প্রক্রিয়া মেনে এটা করার আগেই 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন। কিন্তু উনি আসার সাথে সাথে এই সমস্ত কাজকে কোনো আইনি প্রক্রিয়া না মেনেই উনি লাগু করে দেওয়ার চেষ্টা করলেন। উনি কি করলেন? যেটা আগে ওবিসি 7% তাদের জন্য রিজার্ভ থাকতো, উনি ওটাকে 17% বাড়িয়ে দিলেন, এবং এইটা করার জন্য যে আইনি প্রক্রিয়াগুলো মানা উচিত ছিল তা কিন্তু মানা হলো না। 2024 সালে একটা PIL হওয়ার পরে হাইকোর্ট জানিয়ে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে আনা একটা ওবিসি রিফর্ম তা একেবারে ইল্লিগেল, বেআইনি, কারণ এর পেছনে সঠিক কোনো সার্ভে ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মনের মতো করে একটা সার্ভে করে এরকম একটা আইনকে পাস করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেন। সুপ্রিম কোর্ট বলে দিল হাইকোর্টের দেওয়া সেই রায়টা একেবারে বৈধ একটা রায়, অর্থাৎ ওই আদেশে কোনো স্টে দিল না সুপ্রিম কোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায় যথাযথই খেপে গেলেন। তিনি এবারে এমন একটা সার্ভে করলেন সুপ্রিম কোর্টকে দেখানোর জন্য কিংবা হাইকোর্টকে দেখানোর জন্য, যে সার্ভেটা উনি 2 মাসে কমপ্লিট করে ফেললেন। যেখানে 1993 সাল থেকে 2000 সাল 17 বছরে একটা সার্ভে করে 66টি ক্লাসকে ওবিসি চিহ্নিত করার জন্য সময় লেগেছিল 17টা সাল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র 2 মাস সার্ভে করে আরো 80টার উপরে ক্লাসকে নতুন করে ওবিসির আন্ডারে ওবিসি রিফর্মে আনেন। অর্থাৎ 141টা ক্লাসকে তখন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের মধ্যে আনার চেষ্টা করেন। আবার হাইকোর্টে কেস ফাইল হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে বেআইনিভাবে একটা সার্ভে করতে পারেন কিনা, এবং যে মিনিমাম স্যাম্পল রেট হয়, অর্থাৎ পশ্চিমবঙ্গে যদি 8 কোটি মানুষ হয় আপনাকে মিনিমাম 10 লক্ষ মানুষের একটা সার্ভে করতে হবে, সেই সার্ভে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন কিনা তা নিয়ে একটা হাইকোর্টে কেস হলে হাইকোর্ট জানিয়ে দেয় যে এই সার্ভেটা আবার অবৈধ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আবার ইলিগ্যাল প্রসেসের মধ্যে দিয়ে একটা ওবিসি রিফর্ম করতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ছুটলেন আবার সুপ্রিম কোর্টে দ্বিতীয়বারের জন্য। সুপ্রিম কোর্ট কিন্তু এবারে হাইকোর্টের রায়কে স্টে দিয়ে দিলেন, অর্থাৎ হাইকোর্টের রায়ের মান্যতা পুরোপুরি দিলেন না সুপ্রিম কোর্ট।
অর্থাৎ এখন কি বিষয়টা দাঁড়াচ্ছে? এখন বিষয়টা দাঁড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে দুটো প্রসেসে এই রেজাল্টটাকে সামনে আনতে পারেন। প্রথম প্রসেস নাম্বার 1, সুপ্রিম কোর্ট একবারও বলেনি তাদের রায়তে যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে পুরনো 66টি ক্লাসের উপরে ওবিসি ডিটারমাইন্ড ছিল, ওই বেসিসে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেই রেজাল্ট বের করতে পারেন। কিংবা দ্বিতীয় ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের যে সার্ভে করে 141টা নতুন ক্লাসকে আইডেন্টিফাই করেছিলেন, তাতেও দ্বিতীয়বারের জন্য সুপ্রিম কোর্ট কিন্তু কোনো স্টে দেয়নি, অর্থাৎ সেটাকে সুপ্রিম কোর্ট এখনো অবৈধ বলে মনে করেনি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে এই 141টা ওনার সার্ভে করা যে একটা রিপোর্ট উনি তৈরি করেছিলেন সেই বেসিসেও রেজাল্ট বের করতে পারেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন দ্বিতীয়টা করতে গেলে সুপ্রিম কোর্টে পরে ফিউচারে হয়তো উনি ধাক্কা খেতে পারেন, তাই ওই রিস্কটা উনি এখন নিচ্ছেন না। কিন্তু উনি চাইলে একেবারে আইনি প্রক্রিয়া মেনে 2010 সালের আগে যে 66টা ক্লাসকে ওবিসি আইডেন্টিফাইড ছিল সেই বেসিসে উনি রেজাল্ট বের করে এই ছেলেমেয়েগুলোকে মুক্তি দিতে পারে। কিন্তু তা উনি করবেন না, কারণ ওনার একটা ভোট ব্যাংকের স্বার্থ আছে। নিজের ভোট ব্যাংকের স্বার্থের কথা মাথায় রেখে দিনের পর দিন এই ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎকে নষ্ট করে দেওয়া হয়। যারা একটু বড় লোক, একটু ফিনান্সিয়ালি স্টেবল, তারা অ্যাফোর্ড করতে পারে এই টাকাগুলো নিজের সন্তানের পেছনে খরচ করার জন্য। যে গরিব ছেলেটা একটু শিক্ষিত, যে গরিব ছেলেটা তাদের যোগ্যতায় একটা ভালো র্যাঙ্ক করতে পারতো, একটা ভালো কলেজ পেতে পারতো, একটা ভালো ভবিষ্যৎ পেতে পারতো, তাদেরকে দিনের পর দিন শেষ করে দেওয়া হচ্ছে, তাদের ভবিষ্যৎকে দিনের পর দিন অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে। এই বিষয় নিয়ে কথা বলার আগে আমি অনেকগুলো ছাত্রছাত্রীর সাথে কথা বলি যাদের রেজাল্ট এখনো বেরোয়নি। তারা মানসিকভাবে ভেঙে পড়ছে, তারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে। অনেককে আমাকে ব্যক্তিগতভাবে বলেছে তারা আর পারছে না, তারা যন্ত্রণায় আত্মহত্যার পথ বেছে নিতে চায়। আমরা আগে শুনতাম কৃষকরা ফসলের দাম না পেয়ে গলায় দড়ি দেয়, কিন্তু এ রাজ্যে এখন আমাদেরকে শুনতে হচ্ছে ছেলেমেয়েরা তাদের পরীক্ষার রেজাল্টের অপেক্ষা করতে করতে তাদেরকেও হয়তো এই পথটা বেছে নিতে হবে। কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে এই সমস্ত ছেলে মেয়েদের আওয়াজ হয়ে ওঠার জন্য আপনাদের দাবি করছি, কারণ এরা অনেকটাই বয়সে ছোট, এরা হয়তো রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারছে না। তাই আমার আপনার আওয়াজ যেন এদের আওয়াজ হয়ে ওঠে, এরা যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে আছে সেখান থেকে মুক্তি পায়, তা দেখার দায়িত্ব আমার আপনার। আপনি আমি চলুন আওয়াজ তুলি এবং রাজ্য সরকারকে মনে করিয়ে দিই নিজেদের রাজনৈতিক ফায়দার জন্য এ বাংলায় যে একটা বেহাল পরিস্থিতি তৈরি করছেন, তা কিন্তু এ বাংলাকে আস্তে আস্তে আরো অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এতগুলো ইউনিভার্সিটি, এতগুলো কলেজ, এতগুলো পলিটেকনিক, ITI, ইঞ্জিনিয়ারিং কলেজ, এই ছেলেমেয়েগুলি পাশ করার পর কোথায় যাবে? এক নজরে সরিয়ে দিন, আমাদের CPM-কে সরিয়ে দিন, তৃণমূলকে সরিয়ে দিন, পশ্চিমবাংলা 5 বছর পরে কোথায় দাঁড়াবে? এরাজ্যের ছেলেমেয়েরা কোথায় যাবে যারা আজকে পড়াশোনা করছে? এই ভিডিও শেষ করার আগে ডেসক্রিপশনে কিংবা কমেন্টে পিন করা ওই লিঙ্কে গিয়ে আপনারা ওই 2 দিনের কোর্সটি চেক আউট করে দেখতে পারেন।